হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আসলে সবাই সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আজকে আমি আমের আচার করবো। এখানে 5 কেজির আম আছে। তো এটাকে ভালোভাবে ধুয়ে আমি এই যে কেটে হলুদ আর লবণ দিয়ে রোদে শুকাতে দিতে পারলে তো অনেক ভালো হয়। তো আমি এই মুহূর্তে রোদে দিচ্ছি না, আমি ফ্যানে নিচে শুকিয়ে নিচ্ছি। এরপরে চলুন মশলা তৈরি করে নিই আচারের জন্য। এখানে হচ্ছে আমার 3 টেবিল চামচ আমি ধনে নিয়েছি আস্ত। তো এবার নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো আর হচ্ছে মিষ্টি জিরা সম পরিমাণ নিয়েছি। এরপর নিয়েছি এখানে 2 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন আছে। পাঁচফোড়নটা আমি এখানে সব কিছু যেহেতু মিক্স করা আছে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি একদম ঝামেলা ছাড়াই, প্যাকেটে যে পাঁচফোড়নটা থাকে ওটা। আর এরপরে আরও দিয়ে দিচ্ছি একটা বড় দারচিনি টুকরো, এটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে দিচ্ছি। এরপর থাকছে 2 টেবিলের মতো জিরে, রেগুলার যে জিরেটা আছে ওটা। 3 টেবিল নিয়েছি হচ্ছে ধনে, 3 টেবিল হচ্ছে মিষ্টি জিরা, আর 2 টেবিল হচ্ছে নিলাম পাঁচফোড়ন, আর 2 টেবিল রেগুলার জিরা, আর তেজপাতা দিয়েছি এখানে 12টার মতো, মরিচ দিয়ে দিয়েছি। বাস, এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ভালোভাবে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রোদে শুকোতে দিতে পারলেও ভালো হয়। এটাকে এখন নাড়াচাড়া করে এটাকে এখন ক্রিস্পি করে নিতে হবে, যাতে পোড়া লেগে না যায়। এটা খেয়াল রাখতে হবে, এতে ফ্লেভার নষ্ট হয়ে যাবে আচারের। এক একজনের আচারের রেসিপি এবং স্বাদটা আসলে ভিন্ন। অনেক সময় দেখা যায় রেসিপি একই কিন্তু স্বাদটা ভিন্ন হয়। আর আমার এই মশলাটার কারণে দেখা যায় যে আচারটা টেস্টটা একটু অন্যরকম আসে। তো সবাই তো পছন্দ করে, তাই আমি যেভাবে করি ওভাবেই দেখাচ্ছি। যাই চলুন এবার আচারটার মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর ব্লেন্ড করে নিব। এখানে আমি নিয়েছি সরষের তেল, পুরো হাফ কেজি নিয়েছি। আপনারা চাইলে যদি ডুবো করে রাখতে চান তাহলে 1 কেজি সরিষার তেল পুরোটা দিয়ে দিতে পারেন। তো আমি পরবর্তীতে বলছি কেন আমি পুরো ডুবো করে রাখছি না আচারটা। তো তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দুটো, তারপর দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পাঁচফোড়ন। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। সরিষা আমি কালো এবং সাদা দুটো সরিষাকে আমি সিরকা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, ওটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আদা বাটা আমি 1 টেবিল চামচ দিব, তারপর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তা আমার আদা রসুন বাটাটা কিন্তু একসাথে বাটা ছিল। এবার দিয়ে দিচ্ছি আম, যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, ওটা। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো আমার এই মরিচ গুঁড়োটা কিন্তু লাল টকটকা, কিন্তু ঝাল খুব একটা নেই। তো আপনারা মরিচ যদি ঝাল বেশি হয় তাহলে 1 চা চামচের মতো করে দিয়ে দিবেন। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণের আন্দাজটা আসলে এই মুহূর্তে আমি 1 টেবিল চামচ একটু কম দিয়েছি। আর এখানে চিনি দেখুন আমি মেপে মেপে দিচ্ছি, 3 কাপ চিনি দিয়েছি। এই যে 1 কেজি চিনি থেকে অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আরও 1 কাপের মতো হবে রেখে দিয়েছি। কারণ আমার এই আমটা হচ্ছে টক মিষ্টি আম, এমনিতেই খাওয়া যায়। বেশি টক হলে তাহলে পুরো 1 কেজিটাই লাগতো। তো 1 কাপ আমি সিরকা দিয়ে দিচ্ছি। সিরকার পরিমাণটা আমি আসলে যে কোনো আচারের ক্ষেত্রে একটু বেশিই দিয়ে থাকি, যেহেতু অনেকের বাসায় রোদ
রোদের ব্যবস্থাটা থাকে না, অনেক সময় এই আচার নষ্ট হয়ে যেতে পারে। তো এই আমার ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, আপনি কিভাবে সারা বছর রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচারটা সংরক্ষণ করতে পারবেন। সিরকা তো দিয়েছি, তাছাড়াও তো 1 চা চামচের মতো হচ্ছে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো না, মানে ভাজার যে শুকনো মরিচটা, এগুলো সব আগেই প্রিপারেশন করে রেখেছিলাম যাতে রান্নার সময় দেরি না হয়। তো মশলাটা যে আমি ভেজেছিলাম ওটা ঠান্ডা করে এবার ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে এত মশলা লাগবে না আমার, 3 টেবিল চামচের মতো লাগবে, কিন্তু আমি বেশি করে রেখেছি কারণ পরবর্তীতে আমি আমের আচার আরও করবো, তাই এটাকে ভালো করে জারে করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আলাদা করে 5 ফোড়ন গুঁড়ো কিন্তু আমি করেছি, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তেল থেকে পানি বেরিয়ে এসেছে বেশখানি। এটা হচ্ছে দেখুন সোডিয়াম বেনজয়েড। এই সোডিয়াম বেনজয়েডটা দিলে আম আর আচার বলেন, তারপরে হচ্ছে জেলি, এরপর হচ্ছে সস, এগুলো সংরক্ষণ করে রাখবে একদম বছর জুড়ে, একদম বাহিরে রাখতে পারবেন টেনশন ফ্রি হয়ে। তো এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিব, সামান্য পানিতে গুলে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। তো প্রতি কেজিতে 1 গ্রাম করে সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা যাবে। আপনারা গুগলে দেখতে পারেন অথবা ইউটিউবেও দেখতে পারেন। যদি সমস্যা হয় তাহলে আপনারা দিবেন না, আমি এখানে দিচ্ছি কারণ এটা আমার সংরক্ষণ করে রাখবো না, যেহেতু অনেকগুলো আচার তৈরি করব আমি, তাই। তো এই তো কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে, যে বললাম আমাদের মরিচের গুঁড়োটা ঝাল কম কিন্তু কালার বেশি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আচারের মশলাটা আমি দিয়ে দিয়েছি। পরবর্তী আরও 1 টেবিল চামচ আমি অ্যাড করেছি, বাকি সোডিয়াম বেনজয়েডটাও দিয়ে দিয়েছি। বাস ভালোভাবে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। তো আমি আলাদা করে 5 ফোড়ন, কাঁচা 5 ফোড়ন, একদম ভাজা 5 ফোড়ন না, প্যাকেট থেকে নিয়েই আমি 2 থেকে 3 টেবিল চামচ 5 ফোড়ন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। এটা একদম সবার শেষে নামানোর শেষ মুহূর্তে আমি দিব, এতে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর হয়। আমি একটু চেখে দেখছি, তো আমার কাছে মনে হচ্ছে একদম সব কিছু ঠিক আছে। তো এই যে আমের ঝোলটা আমি প্রায় শুকিয়ে নিয়ে এসেছি, এবার একটু আরেকবার শেষবারের মতো দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম শুকনো একদম 5 ফোড়নটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর 2 চামচ দিয়েছি আসলে। এভাবে আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে করে মিশাতে না পারেন তাহলে হাতল ধরে নাড়ার চেষ্টা করবেন, এতে ভালো হবে। আর যদি মনে করেন যে না আমটাকে আরও একটু আপনারা আস্ত থাকবে, কিছু ভাঙা ভাঙা থাকবে, সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে যে আমটা আরও মাখা মাখা হয়ে যাবে, ভাঙা ভাঙা হয়ে যাবে। তো এই যে একদম আমের চেহারাটা এখন এই পর্যায়ে চলে এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো বাসার সবাই তো পছন্দ করেছে। আর যে আমি আমটাকে একটু দেখাচ্ছি, এটা দেখুন চাপ দিলে ভিতরে নরম হয়ে গিয়েছে। এটা এখন আপনি কিছুদিন রেখে দিবেন, তখন কিন্তু মশলাটা আরও আস্তে আস্তে আমের মধ্যে ঢুকতে থাকবে। তো এই তো তৈরি হলো মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা রেসিপিটা ফলো করে তৈরি করে দিতে ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।